আজকের ভিডিওতে কথা বলবো বাংলার এমন এক রাজার ব্যাপারে যেই বাংলার সমাজ ব্যবস্থা আর সংস্কৃতির মধ্যে অনেকভাবে জড়িয়ে আছেন, কিন্তু তাকে নিয়ে কন্ট্রোভার্সিরও শেষ নেই। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে তার রাজবাড়ি অবস্থিত। আপনারা ঠিকই অনুমান করেছেন, আমি কথা বলছি মহারাজ কৃষ্ণচন্দ্রের ব্যাপারে। আজকে আমরা দেখব যে হিন্দু বাঙালি সমাজ আর সংস্কৃতিতে তার অবদান কতটা আর কি কন্ট্রোভার্সিতে তার নাম আছে। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। মহারাজ কৃষ্ণচন্দ্র, এনাকে রাজা না বলে জমিদার বলাই ভালো, কারণ ইনি মুঘলদের অধীনে গোটা নদিয়া জেলাতে জমিদারি করতেন। আর এই জেলায় আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে ট্যাক্স আদায় সব কিছুর দায়িত্ব ছিল তার ওপর। কৃষ্ণচন্দ্রের জন্ম হয় 1710 সালে। তার বাবা ছিলেন রঘুরাম রায়। বলা হয় তাদের এই জমিদারি বংশের প্রতিষ্ঠা হয় ভবনন্দ মজুমদারের হাত ধরে, কিন্তু মজুমদার থেকে তাদের পদবি রয় কী করে হলো সেটা সেই সম্পর্কে বিশেষ জানা যায় না। আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। তিনি বংশ পরম্পরায় মুঘলদের এক বিশ্বস্ত জমিদার হিসেবে কাজ করলেও তার জমিদারির আগেই শেষ শক্তিশালী মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়, এবং তিনি যখন এই জমিদারির দায়িত্ব পান তখন ভারতে মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা, যিনি একজন খুবই ভালো কত্থক ড্যান্সার ছিলেন। আর তার আমোদ প্রমোদ আর সুখী জীবনযাপন কাটানোর জন্য তার উপাধি হয় রঙ্গিলা। এবার এত বড় মুঘল সাম্রাজ্য তাকে সামলানোর জন্য যতটা কঠোর আর ডিসিপ্লিনড হতে হয় একজন রাজাকে, মোহাম্মদ শাহের ভেতরে এর মধ্যে কোনোটাই ছিল না। ফলে মুঘল সাম্রাজ্য ভাঙতে চালু করে। এর ফলে ডেকান প্রদেশে নিজামুল মালিক, আওয়াধ যা বর্তমানের উত্তরপ্রদেশ, সেখানে সাদাত খান এবং বাংলায় মুর্শিদ কুলি খান নিজেদের সার্বভৌম রাজা হিসেবে ঘোষণা করেন। এর ফলে সমস্যা হয় কৃষ্ণচন্দ্রের। তিনি এতদিন ছিলেন মুঘলদের অধীনে একজন জমিদার এবং এই নদিয়া জেলাকে নিজের মতন করে তিনি শাসন করতেন। ক্ষমতা বদলানোয় তার ওপর কিছুটা অসুবিধা এসে পড়ে, সেটা ধর্মীয় এবং অর্থনৈতিক দুটোই। তার সাথে মুঘলদেরও অনেক দ্বন্দ্ব ছিল এবং তিনি বাংলাকে মুঘলদের কাছ থেকে ছাড়ানোর এবং নিজে অনেকবার এই বাংলার রাজা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তা হয়নি সৈন্যের অভাবে এবং যথেষ্ট পরিমাণ অর্থের অভাবে। কিন্তু সেই কাজটাই করে দেখালেন মুর্শিদ কুলি খাঁ, এবং সংঘাতের যে ব্যাপারটা তা এবার মুর্শিদ কুলি খাঁয়ের সাথে হয়ে দাঁড়ায় মহারাজ কৃষ্ণচন্দ্রের। কৃষ্ণচন্দ্র গোড়া থেকেই ছিলেন একজন একনিষ্ঠ সনাতনী হিন্দু। সেগুলি কিছু ঘটনা আর বাঙালি সমাজে তার প্রভাব দেখেই বোঝা যায়। মুর্শিদ কুলি খাঁ এবং আলীবর্দী খাঁয়ের পর বাংলার নবাব হন সিরাজদৌল্লা। তিনি কৃষ্ণচন্দ্রকে বন্দী বানান সঠিক সময়ে ট্যাক্স না দেওয়ার জন্য। এই সময়টা ছিল দুর্গাপুজোর সময়। তিনি যখন জেল থেকে ছাড়া পান তখন বিজয়া দশমী, ফলে কৃষ্ণনগর নদিয়া জুড়ে এইবার দুর্গাপুজো বন্ধ ছিল। এতে কৃষ্ণচন্দ্র ভীষণ দুঃখ পান, কিন্তু তার স্বপ্নে নাকি স্বয়ং মা দুর্গা আসেন এবং তাকে বলেন যে মা দুর্গাকে তিনি যেন জগদ্ধাত্রী রূপে পুজো করেন। তারপর রাজা কৃষ্ণচন্দ্র সেই বছরই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন, যা আজও কৃষ্ণনগরে হয়ে আসছে, আর যা হয় দুর্গাপুজোর ঠিক কিছুদিন পরেই। এছাড়াও একটি বড় উৎসব যা বর্তমানে কৃষ্ণনগরে পালন করা হয়, তার পিছনেও ছিলেন এই কৃষ্ণচন্দ্রই, আর সেটি হলো রাস উৎসব। রাস উৎসব শ্রী চৈতন্যদেবের সময় চালু হয়েছিল নবদ্বীপে, কিন্তু এই রাস উৎসবের প্রচার আর তাকে জনপ্রিয় বানান মহারাজ কৃষ্ণচন্দ্র। এছাড়াও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বা শারদীয় দুর্গা উৎসব, তিনি এটাকে জনপ্রিয় বানান। এর আগে দুর্গাপুজো তো হতো, কিন্তু মাটির এই মূর্তি আলাদা আলাদা জায়গায় বানিয়ে এভাবে পুজো হতো না, কারণ প্রত্যেকবার এই মূর্তিগুলোকে আবার জলে ভাসিয়ে দিতে হতো। এটা একটা বিরাট খাটনি হিসেবেই মানুষ সেই সময় দেখত। কিন্তু এই ব্যাপারটা রাজা কৃষ্ণচন্দ্র রায় পপুলার করান, যেখানে প্রত্যেক বছর নতুন নতুন মূর্তি গঠন হবে বিভিন্ন জায়গায় এবং সেগুলো জলে ভাসিয়ে দেওয়া হবে। এবং সবচেয়ে সুন্দর মূর্তির জন্য তিনি পুরস্কারও দিতেন শ্রেষ্ঠ পালকে। আর এই জগদ্ধাত্রী পুজো, রাসযাত্রা, দুর্গাপুজো চালু করার পর প্রচুর পরিমাণে মৃৎশিল্পীরা নাটোর, যা বর্তমানে বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত, সেখান থেকে কৃষ্ণনগরে আসতে চালু করেন। এভাবে মহারাজ কৃষ্ণচন্দ্র ধর্মীয় দিক থেকে 3টি নতুন উৎসব চালু করেন এই বাংলায়, বিশেষ করে কৃষ্ণনগর এবং নদিয়ায়। এবং কৃষ্ণনগরের স্পেসিফিক্যালি কৃষ্ণনগরের আর্থসামাজিক দিক থেকেও কিছুটা পাল্টে দেন তিনি। তখন প্রচুর পরিমাণে মৃৎশিল্পীরা সেখানে আসতেন, পোড়ামাটির জিনিস বানাতেন এবং তারা স্থায়ীভাবে বসবাসও চালু করেন। বর্তমানে আজও কৃষ্ণনগরের মৃৎশিল্প আর পোড়ামাটির শিল্প বাংলায় কিন্তু অন্যতম বিখ্যাত। শুধু যে কালচার আর অর্থনৈতিক দিক থেকে না, কৃষ্ণচন্দ্রের অবদান রয়েছে বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নতিতেও। তিনি সংস্কৃত এবং হিন্দু টেক্সটের পড়াশোনার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতেন, আর নবদ্বীপকে তিনি শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি বিনা শুল্কে প্রচুর সংস্কৃত স্কুল খোলার জায়গা দিয়েছিলেন সারা নবদ্বীপ জুড়ে এবং সারা নদিয়া জুড়ে। অনেক ঐতিহাসিক সেই সময় নবদ্বীপকে বলতেন অক্সফোর্ড অফ বেঙ্গল। এমনকি সেই সময় বাইরের দেশ থেকেও অনেক মানুষ আসতেন সংস্কৃত আর হিন্দি টেক্সটের শিক্ষা গ্রহণ করতে।
তাদেরকে রাজা কৃষ্ণচন্দ্র প্রতি মাসে 200 টাকা করে স্টাইপেন্ড দিতেন। সেই সময়ের হিসাবে দেখতে গেলে এই অ্যামাউন্টটা কিন্তু একটা ব্যাপক অ্যামাউন্ট। আর পরবর্তীকালে এই হিন্দু স্ক্রিপচারের নলেজ বাংলায় রেনেসাস আনতেও কিন্তু সাহায্য করে। এছাড়াও তার সভায় নবরত্ন ছিল এমনটাও শোনা যায়। আর রাজা বিক্রমাদিত্য আর আকবরের পর তিনি যার সভায় নবরত্নদের একটা ডিটেলস পাওয়া যায়, যার মধ্যে বিখ্যাত ছিলেন গোপাল ভাঁড়। আর গোপাল ভাঁড়ের গল্প কে না পড়েছে, কিন্তু সব ভালো দিকের মধ্যে এমন একটা দিক আছে যেটা তাকে একটা বিরাট কন্ট্রোভার্সিতে জড়িয়ে ফেলে। সেটা হলো সিরাজের সাথে তার বিবাদ আর পলাশির যুদ্ধে তার সিরাজের বিরোধিতা করা। সিরাজ খুব অল্প বয়সেই সিংহাসনে বসেন এবং মাত্র 1 বছর মাত্র বাংলা শাসন করতে পারেন। সিরাজকে অনেক হিস্টোরিয়ানসরা আর ব্রিটিশরা অনেক ক্ষেত্রেই দেখা গেছে হিন্দু বিদ্বেষী রাজা বা নবাব বলে আখ্যা দিয়েছেন, কিন্তু তার কোনো প্রমাণ নেই। তাই সিরাজ আর কৃষ্ণচন্দ্রের মধ্যে যে ঝামেলা সেটা ছিল পিওরলি পলিটিক্যাল এবং তার সাথে হিন্দু মুসলিমের কোনো সম্পর্ক নেই। সমস্যা চালু হয় সিরাজের সিংহাসন দখলের পর থেকেই। সিরাজ সিংহাসনে বসেই হিন্দু জমিদারদের শত্রু হিসাবে দেখতে থাকেন। তিনি ভাবতেন এনার সবাই তার বিরুদ্ধে ব্রিটিশদের সাথে ষড়যন্ত্র করছে। সিরাজ ভাবতেন হিন্দু জমিদাররা তাকে শত্রু হিসাবে দেখে এবং তারা ব্রিটিশদের সাথে গিয়ে গোপনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা সিরাজের একটা ভুল ধারণা ছিল। আর তার স্পেশালি সন্দেহ জাগে মহারাজ কৃষ্ণচন্দ্রের ওপরে। আর এর জন্য সিরাজ একবার সেনা নিয়ে তার সাম্রাজ্য ব্যাপকভাবে লুট করেন আর কৃষ্ণচন্দ্রকে নিজের দরবারে ধরে নিয়ে গিয়ে অপমান করেন এবং বন্দি বানিয়ে রাখেন। আর এসব ঘটে 1756 সালে। কৃষ্ণচন্দ্রের মতো একজন সম্মানীয় জমিদারকে যদি তার প্রজার সামনে কেউ অপমান করে, তাহলে অপমানকারীর বিরুদ্ধে তার রাগ এবং প্রতিশোধ চিন্তা জাগাটাই স্বাভাবিক। এরপর রাজা কৃষ্ণচন্দ্র হিন্দু জমিদারদের নিয়ে ব্রিটিশদের সাথে গোপনে যোগাযোগ রাখতে থাকেন। যেটা সিরাজ ভয় পেতেন আগে, সেটাই পরবর্তীকালে ঘটতে চলে পড়ল তার সাথে, এবং পলাশির যুদ্ধে ব্যাপক অর্থ দিয়ে ব্রিটিশদের সাহায্য করেন। তিনি এই কাজটি খারাপ করেছিলেন নাকি ভালো করেছিলেন সেটা আজকের দিনে দাঁড়িয়ে বলাটা খুবই সহজ, কিন্তু একবার যদি আমরা নিজেদের তার জায়গায় রেখে দেখি তাহলে বুঝতে পারবো রাজা কৃষ্ণচন্দ্র যা করেছিলেন অপমানের বদলা নিতে, তার রাজ্যকে সিকিওর করতে। সেক্ষেত্রে কৃষ্ণচন্দ্রকে একজন কুশলী জমিদার বলা যায়। এমন অনেক সময় আমাদের সাথেও হয় যখন জীবনে আমরা ভুল ডিসিশন নিই, কিন্তু তখন সেটা বুঝি না। পরে গিয়ে যখন ব্যাপারটাকে বাইরে থেকে দেখি বুঝতে পারি কোন জায়গাটা ভুল ছিল। সেই সময়েও যখন ব্রিটিশরা ধীরে ধীরে ভারতকে অধিকার করছে, ভারতের কোনো রাজাই কিন্তু বুঝতে পারেনি ব্রিটিশরা কি করতে এসেছে আর তাদের সাহায্য করার মানে কি। সবাই নিজে নিজের রাজত্বের কথা ভেবেছে, সবাই নিজে নিজের ট্যাক্স এবং রাজ্যের কথা চিন্তা করেছে। এমনকি সিরাজকেও যদি আমরা দেখি, সেও কিন্তু নিজের রাজ্যকে বাঁচানোর চেষ্টাই করেছিল, কারণ ভারত অ্যাজ এ কান্ট্রির কনসেপ্ট তখনও আসেনি। আর এই পলাশির যুদ্ধে ব্রিটিশদের সাহায্য করার পর লর্ড ক্লাইভ কৃষ্ণচন্দ্রের উপাধি দেন মহারাজা। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানান। কৃষ্ণচন্দ্রকে আপনারা কি হিসেবে দেখেন, অ্যাজ আ ভিলেন নাকি একজন জমিদার যে তার বুদ্ধি দিয়ে তার জমিদারি বাঁচানোর চেষ্টা করেছিল এবং অপমানের বদলা নিয়েছিল? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিন। ধন্যবাদ।